হ্যালো স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবার একটা নতুন অডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইএসসির কবিতা সংকলনের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরা কাজ করে। প্রতিদিনকার মতো আমরা কবি সম্পর্কে দুই এক কথা জেনে নেব। চলো শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরাজির 1861 খ্রিস্টাব্দে 7ই মে সোমবার কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। প্রিন্স দ্বারকানাথের পৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ছিলেন তিনি। মায়ের নাম ছিল সারদা দেবী। প্রথমে বাড়িতেই গৃহশিক্ষকের তত্ত্বাবধানে তিনি পাঠ্যগ্রহণ শুরু করেন। তিনি 11 বছর বয়সে অভিলাষা নামে একটি কবিতা লেখেন। এরপর 18 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য প্রথম ভারতীয় সত্যেন্দ্রনাথের সঙ্গে তিনি বিলেত যান। তারপর তিনি দেশে ফিরে এসে প্রভাত সঙ্গীত, সোনার তরী, চিত্রা, মানসী, বলাকা, কথা ও কাহিনী, গীতাঞ্জলি, পূরবী প্রভৃতি কাব্যগ্রন্থ লেখেন। তার রচিত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মায়ার খেলা, চিত্রাঙ্গদা, রাজা ও রানী, শোধবোধ, ডাকঘর, শ্রাবণগাথা, তাসের ঘর, শ্যামা ইত্যাদি। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল বউ ঠাকুরনীর হাট, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা ইত্যাদি। তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল শান্তিনিকেতন, প্রাচীন সাহিত্য, আত্মপরিচয়, পঞ্চভূত ইত্যাদি। এছাড়াও তিনি ছোট গল্পও লিখেছিলেন। তার ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছুটি, দেনা পাওনা, অতিথি, কাবলিওয়ালা ও পোস্টমাস্টার ইত্যাদি। তিনি রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা সেতু বন্ধন করেছিলেন। এছাড়া লর্ড কার্জেনের বঙ্গভঙ্গের বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়িয়েছিলেন। 1913 খ্রিস্টাব্দে তিনি গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদ রচনা করে নোবেল প্রাইজ লাভ করেন। 1921 খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তিনি 2000-এর ওপর সঙ্গীত রচনা করেছিলেন। এছাড়া নৃত্যকলার একটি বিশিষ্ট ভঙ্গিও তিনি সৃষ্টি করেন। 1348 খ্রিস্টাব্দে 22শে শ্রাবণ, ইংরাজির 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট কবি পরলোক গমন করেন। চলো এবার কবিতায় প্রবেশ করি। অলস সময় ধারাবে, মন চলে শূন্য পানে চেয়ে, যে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। ওরা কাজ করে কবিতাটি রচিত হয়েছিল 1941 খ্রিস্টাব্দে 13ই ফেব্রুয়ারি। ওরা কাজ করে কবিতাটি আরোগ্য কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এই কবিতাটি যখন কবি লিখেছিলেন তখন সবেমাত্র তিনি রোগ থেকে আরোগ্য লাভ করেছেন। সেই সময় তেমন কোনো কাজ তার ছিল না। তার বিশ্রামরত অবস্থায় কবির মন নানান চিন্তার মধ্যে ডুবে থাকত। মহাশূন্যের পথে নানা কাল্পনিক ছবি তার মনে নাড়া দিত। কবিতাটিতে অলস সময় ধারা বলতে কবি বোঝাতে চেয়েছেন রুগ্নতাজনিত ও অলসতার দিককে। মহাশূন্যের পথে বলতে কবি বোঝাতে চেয়েছেন সীমাহীন আকাশকে, যেখানে কবির মন মহাশূন্যের দিকে ধাবিত হয়েছে। সেখানে মানস চক্ষে ভেসে উঠেছে ভারত ইতিহাসের ছায়া আঁকা ছবি। সুদীর্ঘ অতীত থেকেই যেসব বহিরাগত শক্তি আমাদের দেশে এসেছে তাদের ছবি কবির কর্মচক্ষে ভেসে উঠেছে। কবি বলেছেন সেখানে শুধু শূন্যতাই রয়েছে, সেখানে ছায়ার মতো অস্পষ্ট ছবি কবির চোখে ধরা পড়েছে। জীবনে
যেসব মানুষের শ্রম ও অবদান সবথেকে বেশি, সত্য যেসব মানুষগুলোর আত্মত্যাগ আমাদের সমাজকে প্রভাবিত করে, তাদের কথা ভেবেই কিন্তু কবি আকুল হয়ে এই কবিতাটি রচনা করেছেন। কতকাল দলে দলে গেছে কত লোক, সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্যবাদী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়িয়াছে ধূলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা। কতকাল দলে দলে গেছে কত লোক বলতে কবি বোঝাতে চেয়েছেন অনন্তকাল ধরে অগণিত মানুষের ঢল ইতিহাসের স্মরণাতীত সময় সেই পথে গেছে। সেই দম্ভী উদ্ধত মানুষের দল দম্ভ প্রকাশ করেছে পাশবিক শক্তি প্রয়োগ করে, কিন্তু আজ তারা কোথায় যেন বিলীন হয়ে গেছে। তাদের কোনো আর চিহ্নই নেই। অর্থাৎ সুদীর্ঘ অতীত থেকেই যেসব বহিরাগত শক্তি হানা দিয়েছে ভারত ভূখণ্ডে, তাদের ছবি কবির মর্মচক্ষে ধরা দিয়েছে। সাম্রাজ্যলোভী পাঠান মোগলরা এসেছে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, কিন্তু কালের অমোঘ নিয়মে সেই সব দিগ্বিজয়ী আগ্রাসী শক্তিও একদিন কিন্তু এই দেশ ছেড়ে চলে গেছে। এরপর যন্ত্রশক্তিতে বলীয়ান ইংরেজ জাতি এসেছে আমাদের দেশে আধিপত্য বিস্তার করেছে। গোটা ভারতবর্ষকে পদানত করে রেখেছিল তারা, কিন্তু মহাকালের হাত থেকে তারাও রেহাই পায়নি। তাদেরও চলে যেতে হয়েছে একদিন আমাদের দেশ ছেড়ে। কিন্তু তারা যখন আমাদের দেশে রাজত্ব করেছে, তখন দিনের পর দিন অত্যাচারিত ও লাঞ্ছিত হয়েছে ভারতবর্ষের মানুষ। তাই কবি ভাবছেন শক, হুন, পাঠান, মোগল সবাই ভারতবর্ষকে দখল করেছে, আর তাদের আক্রমণের ফলেই ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মানুষরা। তিনি বলেছেন এই মহাবিশ্ব থেকে এই সব ঘটনা একদিন পুরোপুরি মুছে যাবে, কিছুই থাকবে না। কবি যখন এই কবিতাটি লিখেছেন, তখন ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করত। এই কবিতায় কবি দূরদৃষ্টি সম্পন্ন হয়ে বলেছেন এই ব্রিটিশ বা ইংরেজরাও কিন্তু একদিন আমাদের দেশ ছেড়ে চলে যাবে। সেই দিন আর বেশি নেই, দেরি নেই। অশ্বারোহী পাঠান মোগলদের আক্রমণ ও লুণ্ঠনের জন্যই ভারতের আকাশ বাতাস হয়েছিল ধুলোয় ধূসরিত। তারা আমাদের দেশে জয় করে উড়িয়ে দিয়েছিল বিজয় পতাকা। শূন্য পথে চাই, আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল যে নীলিমার প্রভাব ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্য অস্তের আলো। কবি আগে যেগুলি দেখেছেন, যেমন মোগল পাঠান ইংরেজদের সাম্রাজ্য বিস্তার, এখন সেগুলো কবির চোখে বিলীন হয়ে গেছে। কবির চোখে সেগুলো যেন আর এখন ধরা পড়ে না। কবি দেখছেন পুরোটাই শূন্য, সেখানে কেউ নেই। মহাকালের প্রেক্ষাপটে আজ তাদের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। পরিষ্কার নীলাকাশে আজ তারা নিশ্চিহ্ন। বিভিন্ন যুগে বিভিন্ন জাতি মোগল পাঠান ইংরেজ এরা এসে আমাদের দেশে অধিকার স্থাপন করেছে। এদের ভাগ্য আকাশে সূর্যোদয় সূর্যাস্ত ঘটেছে, আবার তারা কালের তলে তলিয়ে গেছে। আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে। প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ, জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল। কোথায় ভাসিয়া দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। কবি অলস সময় ধারা বেয়ে মহাশূন্যের পথে তাকিয়ে অতীত ইতিহাসের ছবিকে প্রত্যক্ষ করেছিলেন।
যুগ যুগ ধরে কত সাম্রাজ্যলোভীরা এসেছে ভারতবর্ষে। তারা তাদের শক্তি দিয়ে ভারতবর্ষকে আক্রমণ করে শাসন ও শোষণে জয় পতাকা উড়িয়েছেন। গর্বের সঙ্গে তাদের উল্লাস চারিদিকে কম্পিত হয়ে উঠেছিল। এরপর মহাকালের শূন্যে আবির্ভূত হয়েছিলেন ইংরেজরা। কবি অগ্নি নিক্ষেপকারী লৌহ শকটের অধিকারী ইংরেজকে শক্তিশালী বলেই প্রবল ইংরেজ কথাটি ব্যবহার করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিনিধিরূপে পণ্যবাহী বাণিজ্য তরী নিয়ে ইংরেজরা ভারতবর্ষে এসেছিল এবং বাণিজ্যিক স্বার্থে তারা ভারতবর্ষে জুড়ে তাদের সাম্রাজ্যের বেড়াজাল ছড়িয়ে ফেলেছিল। তাপ বিকিরণকারী ইংরেজ ধীরে ধীরে ভারতবর্ষকে শোষণ করতে অগ্রসর হয়। ফলে বিমূঢ় ভারতবাসী এক বিপর্যস্ত পরিস্থিতির সম্মুখীন হন। এইভাবে তারা তাদের তেজকে বিকীর্ণ করেছিল। সভ্যতার ইতিহাস যতই সাম্রাজ্যলোভী শাসকদের রথচক্রের ধ্বনিতে মুখরিত হোক না কেন, শেষে তারা মহাকালের অসীম শূন্যতায় বিলীন হবেই একদিন। দার্শনিক সত্তার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় স্বাধীন ভারত দেখে যেতে পারেননি, কিন্তু তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন। তাই তিনি বলেছিলেন, ব্রিটিশরাও বা ইংরেজরাও একদিন আমাদের দেশ ছেড়ে চলে যাবে। এমনকি জ্যোতিষ্ক লোকের পথে তাদের আর কোনো চিহ্নমাত্রই দেখা যাবে না। অর্থাৎ এ কালের অমোঘ প্রবাহ তাদের একদিন নিশ্চিন্ত করে চলে যেতে হবে। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সে তা কলকল রবে। বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে। যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে রাখে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। ওরা কাজ করে নগরে প্রান্তরে। মহাশূন্য থেকে কবি এবার দৃষ্টি দিয়েছেন মাটির পৃথিবীর দিকে। এই কবিতায় কবি কর্মচঞ্চল জনতার কথা বলেছেন, যারা প্রতিনিয়ত মানুষের প্রয়োজনে কাজ করে চলেছে। যারা মাঠে কাজ করে, নদীতে নৌকা চালায়, মাঠে মাঠে সোনার ফসল ফলায়, মুটে বয়, যারা রাস্তা তৈরি করে, যারা কলকারখানায় কাজ করে, এই রকম কর্মচঞ্চল জনতাদের কবি জয়ধ্বনি দিয়েছেন। এই কবিতায় কবি দেখি সে তা বলতে কবি মাটির পৃথিবীকে বুঝিয়েছেন, আর বিপুল জনতা বলতে পৃথিবীর শ্রমজীবী মানুষকে বুঝিয়েছে। জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনের তাগিদে যারা কাজ করে যাচ্ছে, সেই শ্রমজীবী মানুষের জয়ধ্বনি কবি করেছেন। ওরা চিরকাল টানে দাঁড় ধরে রাখে হাল বলতে কবি মূলত নৌকার মাঝি বা নাবিকদের কথা বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে এই কথার মধ্যে কেবল মাঝি বা নাবিক নয়, সমস্ত শ্রমজীবী সম্প্রদায়ের কর্মধারার প্রতি কবি এটি ইঙ্গিত করেছেন। শ্রমজীবী মানুষ তাদের কর্মপ্রচেষ্টা কোনো বিশেষ কালে সীমাবদ্ধ নয়। তাদের কর্মধারা দেশ দেশান্তরে যুগ যুগ ধরে ছড়িয়ে আছে। নৌকাকে নির্দিষ্ট লক্ষ্যে রেখে যাবার জন্য যেমন দাঁড় টানতে হয়, তেমনি এই শ্রমজীবী মানুষগুলি চিরকাল সমাজসেবার অগ্রগতির দাঁড় টানে ও হাল ধরে থাকে। মানবতার পূজারী রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় শ্রমজীবী মানুষের কর্মধারাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন। তার দৃষ্টিতে রাজা বাদশাদের কীর্তি কাহিনী মহাকালের বিচারে নিতান্তই তুচ্ছ, কিন্তু শ্রমজীবী মানুষের কর্মগৌরব যুগে যুগে অম্লান হয়ে থাকে। তিনি মনে করেন এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোই
বাঁচিয়ে রেখেছে আমাদের সভ্যতাকে। ওরা সমাজকে স্তম্ভের মতো ধরে রেখেছে, তাই ওরা সভ্যতার চালক, বাহক ও ধারক। এরা প্রদীপের শিখার মতো সমাজের মানুষদের দিশাদান করে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দনাই তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভুলে। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গে, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাব মুম্বাই গুজরাটে। জীবনের অন্তিম পর্বে উপনীত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত নির্মোহ দৃষ্টিতে ইতিহাসের ধারাপত্রিকে দেখার চেষ্টা করেছেন। তিনি উপলব্ধি করেছেন যে রাজশক্তি যতই প্রবল হোক না কেন, একদিন না একদিন তার পতন ঘটবে। আবার সেখানে আরও একটি রাজশক্তির উত্থান হবে। ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পাঠান, মোগলরা ও ইংরেজরা এদেশে সাম্রাজ্য বিস্তার করেছিল, কিন্তু কালস্রোতে তারা শেষ পর্যন্ত ভেসে গেছে। মহাকালের বিচারে রাজত্ব এবং রাজবৈভব একান্তভাবেই অস্থায়ী। এটাই হচ্ছে ইতিহাসের নিয়ম। কবি এখানে রক্তমাখা আঁখি বলতে মানবিকতাহীন সাম্রাজ্যলোভীদের কথা বলেছেন। ইতিহাসের পাতায় তাদের নৃশংসতার উদাহরণ পাওয়া যায়। দেশ জয় প্রবল বাসনা বুকে নিয়ে অস্ত্র হাতে তারা চালিয়েছে শোষণ ও নির্যাতন। তাদের রক্তে ভরা দৃষ্টির মধ্যে প্রকাশ পেয়েছে পাশবিকতা এবং নিষ্ঠুরতা। দ্বিধাহীনভাবে হত্যালীলায় মেতে ওঠার জন্য সাধারণ শান্তিপ্রিয় মানুষের কাছে তারা হয়ে উঠেছে চরম আতঙ্কের উৎস। শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি বলতে কবি বোঝাতে চেয়েছেন সাম্রাজ্যলোভী লুণ্ঠনকারীরা এই পৃথিবীর বুকে বারবার সন্ত্রাসের সৃষ্টি করেছে। তাদের পশুসুলভ আচরণ ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং এই কলঙ্কিত অধ্যায় রূপেই বিবেচিত হয়েছে। উন্মুক্ত তরোয়ারি হাতে যারা রক্তের বন্যা বইয়ে দিয়েছে, আর সেই রক্তমাখা অস্ত্র হাতে তারা এক সময় প্রভুত্ব করেছে। তারা অপমান করেছে মানব জাতিকে, তাই তাদের আচরণের কথা শিশুপাঠ্য কাহিনীতে অত্যন্ত লজ্জা ও সংকোচের সঙ্গে স্থান পেয়েছে। ওরা হলো বিশ্বের সাধারণ শ্রমজীবী ও মেহনতি মানুষ। সমগ্র সভ্যতাকে চালিত করে সেই খেটে খাওয়া মানুষরা। সমাজের অনেক লোকই হয়তো এদের জানে না, তবু এরা সমাজকে স্তম্ভের মতো ধরে রেখেছে। তারা শুধু আমাদের দেশেই নয়, সব দেশেই তারা সমাজের পরিকাঠামোকে ধরে রেখেছে। এই শ্রমিক শ্রেণী অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে কাজ করে এবং পাঞ্জাব মুম্বাই গুজরাট এরা একই কাজ করে সমাজের উন্নতি ঘটায়। সেই সঙ্গে তারা সেই জায়গার পরিকাঠামোর স্তম্ভকে ধরে রাখে। এরা সময়কে গতিশীলতার ছন্দে দোলায়িত করে রেখেছে। এদের দৃষ্টিশীল মানব কল্যাণী কাজের কোনো বিরাম নেই। গুড় গুড় গর্জন গুনগুন স্বরে দিন রাতে গাথা পড়ি, দিনযাত্রা করিয়াছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী মণ্ডিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। এখানে মণ্ডিত বলতে বোঝানো হচ্ছে ধ্বনিত করে তোলাকে। শ্রমজীবী মানুষদের প্রধান বৈশিষ্ট্য হলো স্বাভাবিকতা। তারা দুঃখ সুখে অবিচল থাকে। এরা আনন্দে উচ্ছ্বাসিত হয় না, আবার দুঃখে হতাশায়ও ভেঙে পড়ে না। এরা কর্মচঞ্চল থেকে নিজেদের অস্তিত্বকে সজাগ করে রাখে। ভালো মন্দ আশা নিরাশায় তাদের এই যে অধিকার, একেই কবি মণ্ডিত করে তোলা বলেছেন। এরা গুড় গুড় গর্জন আর গুনগুন স্বরধ্বনিতে তাদের দৈনন্দিন
কর্মযাত্রাকে মুখরিত করে রাখে। যতই শত শত সাম্রাজ্যের পতন হোক না কেন, তথাকথিত শ্রমজীবীর দল সর্বদা কর্মব্যস্ত। গুড়গুড় গর্জন, গুনগুন স্বরধ্বনি দিন রাত দৈনন্দিন জীবনযাত্রার মুখর করে তোলে। শত সাম্রাজ্যের উত্থান পতন ঘটলেও কিন্তু এরা থামে না। এরা কলকারখানার বাণিজ্য, শিল্প প্রভৃতি মানব সভ্যতায় ইতিহাস রচনায় শ্রমজীবী মানুষরা নির্বিকার চিত্তে নিরলসভাবে নিজেদের কাজ করতেই ব্যস্ত থাকে। তাই কবির মতে ইতিহাসে স্থায়ী আসন চাষি, তাঁতি, কামার, কুমোর, জেলে প্রভৃতি কর্মজীবী জনগণের। এই কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন তিনি সাম্রাজ্যবাদ বিরোধী শ্রমজীবী মানুষের প্রতি পরম শ্রদ্ধাশীল। আজ এখানেই শেষ করলাম। এরকম নতুন নতুন অডিও যদি তোমরা শুনতে চাও বা আমার অডিওটা যদি ভালো লাগে, তাহলে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।